সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি রুমানা ফেরদৌস, সহকারী শিক্ষক, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের যে বিষয়টি পড়াবো নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশ কি বলো তো? আমাদের দেশ নদীমাতৃক দেশ, তাই তো? আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশে রয়েছে অনেক নদী, তাই তো? কয়েকটি নদীর নাম বলো তো দেখি। আমরা অনেক নদীর নাম জানি, তাই না? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, তারপরে ব্রহ্মপুত্র এবং নাম না জানা আরও অনেক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বিভিন্ন নদীর নাম জানলাম, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা নদীর নাম জানলাম, তারপর কতগুলো নদ রয়েছে, তাই না? হ্যাঁ, আমাদের রংপুরে বিখ্যাত আছে শ্যামা সুন্দরী। এটাকে আমরা নদ বলবো না, কি শ্যামা সুন্দরী একটা খালের কথা বলছি। তাহলে এতক্ষণে নিশ্চয় বুঝে ফেলেছো যে আজকে আমরা কি পড়ব বা আমাদের পাঠের বিষয় কি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কপোতাক্ষ নদ। আর এই কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবিতাটি পড়ার আগে জানি যে আসলে এই কবিতাটি পড়ে আমরা কি কি জানব। শিক্ষার্থী বন্ধুরা, কবি পরিচিতি সম্পর্কে আমরা বলতে পারবো। কপোতাক্ষ নদ কবিতাটি আমরা পড়ব এবং এর কবিকে, তার সম্পর্কে আমরা জানতে পারবো বা বলতে পারবো। দ্বিতীয়ত, কপোতাক্ষ নদের প্রতি গভীর অনুরাগ সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ কপোতাক্ষ নদের প্রতি কবি মাইকেল মধুসূদন দত্তের যে অনুরাগ ছিল, সেই অনুরাগ সম্পর্কে আমরা জানতে পারবো। তৃতীয়ত হচ্ছে কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। আসলে কবিতাটির মূল বিষয়বস্তু কি এবং এর প্রতিপাদ্য বিষয় কি, সেই সম্পর্কে আমরা কি করতে পারবো? ধারণা লাভ করতে পারবো। তারপর স্বদেশ প্রেমের বিষয় ব্যাখ্যা করতে পারবো। স্বদেশ প্রেমের বিষয় অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত তার দেশের প্রতি, স্বদেশের প্রতি যে প্রেম ছিল, সে প্রেম সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের শিখন ফল কী ছিল? যে কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবো, কপোতাক্ষের প্রতি গভীর অনুরাগ সম্পর্কে জানতে পারবো, কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয় কি তার সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো এবং স্বদেশ প্রেমের বিষয় ব্যাখ্যা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ততক্ষণে তোমাদের বইয়ের কবিতাটি বের করো। আমরা পড়ছিলাম কপোতাক্ষ নদ।
শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমরা কবি পরিচিতিটা পড়ি। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মধুসূদন দত্ত কত সালে? 1824 সালে। 1824 খ্রিস্টাব্দে 1824 খ্রিস্টাব্দে জন্ম 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। কত খ্রিস্টাব্দে? 1842 খ্রিস্টাব্দে। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখো, তার জন্ম হচ্ছে 1824 খ্রিস্টাব্দে এবং 1842 খ্রিস্টাব্দে তিনি কি গ্রহণ করেছিলেন? খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তখন তার নামে প্রথমে যোগ হয় মাইকেল। এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর মাইকেল মধুসূদন দত্তের নামের পরে কি যুক্ত হয়েছিল? মাইকেল কথাটি যুক্ত হয়েছিল। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফুর্তি ঘটে। শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করে দেখো, স্ফুর্তি কি? স্ফূর্তি। তার অমর কৃতি মেঘনাদ বধ কাব্য। তার অমর কৃতি হচ্ছে কি? মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ, এটা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের অমর কৃতি। তার অন্যান্য কাব্যগ্রন্থ তিলোত্তম সম্ভার কাব্য, বীরঙ্গনা কাব্য, বজ্রাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন, একেই বলে কি সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন এক নূতন মাত্রা। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কবি পরলোক গমন করেন। কত সালে? 1873 সালে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখো, তার জন্ম হয়েছে 1824 খ্রিস্টাব্দে। তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন 1842 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিল 1873 খ্রিস্টাব্দে। তাহলে এই যে তার জন্ম, মৃত্যু এবং খ্রিস্টান ধর্ম দীক্ষিত হওয়ার তারিখগুলো কিন্তু সালগুলো আমরা মনে রাখতে পারি খুব সহজে, তাই না? দেখো 1824, 1842 এবং 1873। তাহলে এই ছিল আজকে আমাদের কি কবি পরিচিতি। শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ ধরে কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী সম্পর্কে জানলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কবিতাটি দেখি। সতত হে নথ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত জ্যামতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তন্যে, আর কি হে হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাসরূপে সাগরেরে দিতে,
বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নামতা এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে খ্রিস্ট ধর্ম তোমাদের বইয়ে আছে 42, আসলে এটা হবে কি 1843 খ্রিস্টাব্দ। ঠিক আছে, 1843 খ্রিস্টাব্দে 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ক্লাসে জয়েন করেছো কিন্তু বোর্ডের লেখা দেখতে পাচ্ছ না, আমাকে একটু জানাও। দেখো, সতত হে নদ তুমি পরম মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। কপোতাক্ষ নদ কবি মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদ শৈশবের নানা স্মৃতি কবির মনে ভিড় করে। ফলে কবি যখন একান্ত নিরিবিলিতে থাকেন তখন এই নদের কথা তিনি একান্তই ভাবেন। কপোতাক্ষের কথা সব সময় তার মনে পড়ে। প্রবাসের দৃঢ় বাস্তবতায় কবি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। কপোতাক্ষের স্মৃতি তাকে তাই বারবার ভাবিয়ে তোলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। রাতে মানুষ যেমন ঘুমিয়ে স্বপ্ন দেখে, মায়ামন্ত্র ধ্বনিতে আবেগে আপ্লুত হয়, কবি অনুরূপভাবে কপোতাক্ষকে নিয়ে স্বপ্নে বিভোর। স্বপ্নের মতো কপোতাক্ষের সব সুখ স্মৃতি তাকে ভাসিয়ে নিয়ে যায়। তিনি নদের কলকল শব্দে বয়ে চলা অনুভব করেন। তিনি যেন স্বপ্নের ঘরে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। বহু দেশ দেখিয়াছি, বহু নদদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। প্রবাস জীবনে কবি বহু নদ নদী দেখেছেন, কিন্তু আর কোনো নদীর জল কপোতাক্ষের মতো তাকে তৃপ্তি দিতে পারেনি। কারণ শৈশব কৈশোরে কপোতাক্ষই ছিল তার প্রাণ সখা। প্রাণ সখা মানে কি? সখা হচ্ছে বন্ধু, প্রাণ মানে কি? একেবারে প্রাণের বন্ধু। এই নদের সৌন্দর্য অনুভব করে এর জলেই তার স্নেহের তৃষ্ণা মিটেছে। বিদেশের কোনো নদ নদীর জলে কিংবা সৌন্দর্যে কবি সে তৃষ্ণা মেটেনি কোনোদিনও, আর মিটবেও না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তন্যে। প্রবাস জীবনে কবি মর্মে মর্মে উপলব্ধি করেছেন তার জন্মভূমির রূপ সৌন্দর্যকে। কবির স্বদেশানা রূপটি মূলত কপোতাক্ষ নদকে কেন্দ্র করে ফুটে উঠেছে। স্বদেশ অনুরাগটি তিনি জন্মভূমির এই নদীর জলকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন। প্রবাস জীবনের স্নেহহীন দুঃখময় কবির মন যখন গভীর বেদনা সৃষ্টি করেছে, কপোতাক্ষ নদের টলমলে পানি স্বচ্ছ স্রোতধারা তখন কি করেছে? কবির কল্পনায় ভূমিমাতার দুধের ফোয়ারা হিসেবে প্রতিভাত হয়েছে। ফোয়ারা, ভূমি মাতা, ভূমি মাতা ফোয়ারা, অর্থাৎ এখানে ভূমি মাতা বলতে কি বোঝায়? আমাদের মাতৃভূমিকে বোঝানো হয়েছে। আর ফোয়ারা জলধারা, যেরকম জলধারা
বয় ফোয়ারা দিয়ে পানির কি বলবো ঝলক বা ফোয়ারা বইছে আমরা কথা বলি, ওই এটার সাথে কবি মাইকেল মধুসূদন দত্ত তুলনা করেছেন। আর কি হে হবে দেখা যতদিন যাবে। কবি এখানে বলছে স্বদেশ ছেড়ে প্রবাসে গিয়ে, অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত যখন নিজের দেশ ছেড়ে প্রবাসে গিয়েছেন তখন স্মৃতিতে কাতর হয়ে পড়েছেন। বাস্তবতা ফিরে এসে তার মনে জেগেছে নানা সন্দেহ এবং সংশয়। কেন সন্দেহ জেগেছে? তিনি মনে করছেন যে আমি আমার স্বদেশকে ছেড়ে আমি যখন বিদেশে পাড়ি জমিয়েছি আসলে আমি কি করেছি, ভুল করেছি। হাজার হাজার মাইল দূরে থাকা কপোতাক্ষ নদের সাথে পুনরায় তার দেখা হওয়া নিয়েও তিনি সংশয়ে ছিলেন। এই জন্য তিনি বলছেন আর কি হবে দেখা যত দিন যাবে তার আবার কি কবি এই কপোতাক্ষ নদের সঙ্গে দেখা হতে পারে? প্রজারূপে রাজরূপে সাগরেরে দিতে বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। বঙ্গস জনের কানে শখে সকারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। কবি জানেন যে তার শৈশবের নদটি আগের মতোই সাগরকে বাড়িরূপ করে দিতে যাচ্ছে। বাড়িরূপ অর্থাৎ এখানে জলকে বোঝানো হয়েছে, বাড়ি রূপ। প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপ বা রাজস্ব দিচ্ছে। বাংলাদেশের মানুষের কানে কানে কররূপ সেই স্রোতধারা কলকল ধ্বনিতে সাগরের বুকে ছুটে চলেছে। কপোতাক্ষ নদ যেন কবিকে স্নেহডরে বন্ধুভাবে প্রেমভাবে যেন তাকে স্মরণ করে, কারণ কবি তাকে গভীর আবেগ ভালোবাসা কি করেছেন, স্মরণ করেছেন। কাকে স্মরণ করেছেন? সেই কপোতাক্ষ নদকে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবি শুধু জন্মভূমির প্রিয় নদকেই স্মরণ করেন না, কপোতাক্ষ নদ যে তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা তাও তিনি বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করেছেন। প্রবাস জীবনেও তিনি গানে কবিতায় শৈশবে কৈশোরে স্মৃতি বিজড়িত নদের কথা লিখেছেন। তার প্রিয় নদের নাম বঙ্গের সঙ্গীত রূপান্তরিত। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে আমরা কি পড়লাম? কবিতার উল্লেখযোগ্য অংশের বর্ণনা শুনলাম, অর্থাৎ কবি এই কবিতাটিতে কি বলতে চেয়েছেন তার কবিতার লাইনের মধ্য দিয়ে, তার মনের অভিব্যক্তিগুলো কী ছিল সে কবিতার মধ্য দিয়ে প্রকাশ করতে চেয়েছেন, যা আজ শুধু প্রবাসে থেকেও তিনি জন্মভূমির জন্য তার মন যে এত বিচলিত ছিল, সংশয় ছিল, তিনি সেটা পরে বুঝতে পেরেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে সংগৃহীত করা হয়েছে। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে অনেক কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশ কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডরে তাকে বেঁধে রেখেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় বিনতি, বন্ধুভাবে তাকে তিনি স্নেহডরে যেমন স্মরণ করেন,
কপোতাক্ষ যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো তিনি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কী করছেন, বঙ্গবাসীর কাছে অর্থাৎ সব মানুষের কাছে তার হৃদয়ের কাতরতা পৌঁছে দিতে চেয়েছেন তার কপোতাক্ষ নদ কবিতাটির মাধ্যমে। অর্থাৎ একটা মানুষ তার নিজস্ব সক্রিয়তা হারিয়ে ফেলে যে কাতরতা, সংশয় এবং একটা অভাব, মনের মধ্যে একটা অভাব বোধ করে, কবি মাইকেল মধুসূদন দত্ত সেই অভাববোধটি এই কপোতাক্ষ নদ কবিতার মধ্য দিয়ে প্রকাশ করতে চেয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী প্রথম 8 চরণে স্তবককে অষ্টক এবং পরবর্তী 6 চরণের স্তবককে ষষ্ঠক বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, চতুর্দশপদী কবিতায় প্রথম 8 চরণের প্রথম চরণের এটা হচ্ছে পরবর্তী 6 চরণের স্তবককে ষষ্ঠক বলে। অর্থাৎ চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণ এবং শেষে হচ্ছে কত 6 চরণ বিশিষ্ট। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা থাকে। এই অষ্টকে কি থাকে, মূলত ভাবের প্রবর্তনা থাকে, আর ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। অর্থাৎ একটা ভাবের প্রবর্তন হচ্ছে, আরেকটাতে গিয়ে কি হচ্ছে, ভাবের পরিণতি হচ্ছে। যেমন আবার দেখো কি, চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল রয়েছে। যেমন প্রথম 8 চরণ ক খ খ ক, আবার ক খ খ ক। শেষ 6 চরণ কি হচ্ছে, ঙ ঙ চ ঘ ঙ চ ঘ ঙ চ, অথবা প্রথম 8 চরণ ক খ খ গ ক খ খ গ। শেষের 6 চরণ ঘ ঙ ঘ ঙ চ ছ। দেখো আমি লিখে দিচ্ছি, প্রথম 8 চরণ কি হচ্ছে, এই যে প্রথম 8 চরণ হচ্ছে ক খ খ ক, আবার হচ্ছে ক খ খ ক। এই ক খ ক ক খ ক, এটা কি হচ্ছে, একটা অন্তমিল খুঁজে পাওয়া যাচ্ছে, তাই না? আবার শেষ চরণে কি হচ্ছে দেখো, ঘ
ও চ, ঘ ও চ। তাহলে এটা হচ্ছে ষষ্ঠকে। অষ্টকে কি হচ্ছে, বা অষ্টক বা আট চরণে কি থাকছে, ক খ ক, ক খ ক। আবার শেষের ষষ্ঠকে পরবর্তী ছয় চরণে কি থাকছে, ঘ উ চ, ঘ উ চ। আবার আমরা এভাবেও লিখতে পারি, বা এভাবেও আমরা বলতে পারি, প্রথম আট চরণ ক খ খ গ, ক খ খ গ। আবার শেষ চরণে আমরা বলছি ঘ ও, ঘ ও চ চ, ঘ ও চ চ। এটা হচ্ছে মানে আমরা দুইভাবে লিখতে পাচ্ছি। ঘ ক খ গ, ক ক খ খ গ, ক খ খ গ, ক ক খ খ গ, ক খ খ গ। দেখো কত সুন্দর একটা অন্ত মিল রয়েছে। আবার উ, ঘ ও, ঘ ও, চ চ। তাহলে কি হচ্ছে, এগুলা ষষ্ঠক এবং অষ্টকে অন্ত মিল। একটাতে হচ্ছে কি, প্রথম আট চরণে থাকছে ভাবের পরিণতি, এবং শেষ চরণে থাকছে কি, প্রথম আট চরণে থাকছে ভাবের প্রবর্তনা, এবং পরবর্তী ছয় চরণে থাকছে কি, ভাবের পরিণতি। তাহলে অথবা প্রথম আট চরণ যেহেতু আমরা বললাম ক খ খ গ, ক খ খ গ। শেষ ছয় চরণ ঘ উ, ঘ উ, চ চ চ। কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। এখানে মিল বিন্যাস হলো কি, দেখো ক খ ক খ, ক খ খ ক, গ ঘ গ ঘ, গ ঘ। এটা হচ্ছে এই চতুর্দশপদী কবিতার মিলকরণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে কি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটি পড়লাম, তাই তো? এখন আমরা একটু শিক্ষার্থী বন্ধুরা দেখো, কপোতাক্ষ নদ কবিতায় কপোতাক্ষ নদ কবিতায় নদের জলকে কার সাথে তুলনা করা হয়েছে, আমরা এগুলি মূল্যায়নে কার সাথে তুলনা করা হয়েছে। কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা।
ইংরেজিতে একে কি বলা হয়েছে? একে কি বলা হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল্যায়নে গিয়েছি। মূল্যায়নে হচ্ছে কপোতাক্ষ নদ কবিতায় নদের জলকে কার সাথে তুলনা করা হয়েছে? কপোতাক্ষ নদ কবিতায় নদের জলকে কার সাথে তুলনা করা হয়েছে? কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। ইংরেজিতে একে কি বলা হয়েছে? ইংরেজিতে একে কি বলা হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলি দেখে নিয়েছো তো? আচ্ছা, তোমরা খাতায় লিখে নাও ঝটপট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? কবি পরিচিতি সম্পর্কে জানলাম, অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সম্পর্কে জেনেছি। তার ইংরেজি বা মাইকেল নামকরণ হওয়ার বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি, এবং তিনি যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে সেই ধর্ম গ্রহণ করার পর তার মধ্যে সংশয় জেগেছিল, সে সম্পর্কে আমরা জেনেছি। সর্বোপরি দেশের প্রতি, অর্থাৎ নিজ দেশে জন্মগ্রহণ করেছেন বলেই তিনি দেশের প্রতি তার মধ্যে এত আকুলতা ছিল। তিনি একটা সময় নিজেকে আর সামলাতে না পেরে অর্থাৎ নিজের প্রতি নিজেই ক্ষুব্ধ হয়ে এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছে যে তার মধ্যে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের নদের প্রতি যে ভালোবাসা তার মধ্যে অফুরন্ত। তিনি সেই নদকে মা যেমন তার সন্তানদেরকে দুধ পান করান, সেই কপোতাক্ষ নদকে সেই দুগ্ধ স্রোতরূপী মায়ের সাথে তুলনা করেছেন। আমরা সমস্ত কিছুই এই কবিতার মধ্য দিয়ে জানতে পেরেছি। কোন কবিতা শিক্ষার্থী বন্ধুরা? কপোতাক্ষ নদ কবিতাটি মধ্য দিয়ে। এবং কপোতাক্ষ নদকে একটা সময় কবি মাইকেল মধুসূদন দত্ত প্রজা রূপেও তুলে এনেছেন, যে কপোতাক্ষ নদ একটা প্রজা হিসেবেও কাজ করছেন, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? আমরা একেবারে পড়া শেষ পর্যায়ে আসছি। তোমরা আমরা বাড়ির কাজ দিব, তোমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বাড়ির কাজ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কেন জন্মভূমির প্রতি
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কেন জন্মভূমির প্রতি সংশয় ও হতাশ ছিলেন তা 10টি বাক্যে লিখুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। আবারও তোমাদের কিশোরগঞ্জ অনলাইন পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি রুমানা ফেরদৌস, সহকারী শিক্ষক, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। ধন্যবাদ।